তো এইটা আমরা দাঁড়িয়ে আছি এখন হচ্ছে বিবি का मकबरा, যেটা একই ধরনের তাজমহলের। 13 से 29 नंबर देखोगे ये हिंदू धर्म की गुफा है, तो 20 से 34 देखोगे ये जैन धर्म की गुफा है। जैन चैरिट की शेप में बनाया है जैसे যাচ্ছি যদি স্লিপিং বুদ্ধাটা দেখে নিতে পারি। একদম লাস্ট মোমেন্টে এখানে বলছে অনেকে যে দেখে নিতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম औरंगाबाद। আর রেডি হয়ে গেছি, এখন যাব औरंगाबाद সিটি ট্যুরে। আর ব্রেকফাস্ট করে নিয়েছি, একদম ফুল রেডি হয়ে গেছি। আজকে মেন ঘুরবো বিবি का मकबरा, ইলোরা কেভস, অজন্তা কেভস। তো মোটামুটি ফুল ডে আজকে প্ল্যান আছে। তো দেখা যাক কখন আমরা সন্ধ্যাবেলা ফিরি, আর যা যা দেখবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আর এখন আমরা একদম রেডি হয়ে গাড়িতে বেরিয়ে গেছি, যাচ্ছি বিবি का मकबरा। তো এই যে শান্তনু ড্রাইভ করছে, হ্যালো মর্নিং অল, আর পেছনে মা, আর এই যে রাই। তো আমরা এখন যাচ্ছি বিবি का मकबरा, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের বিবি का मकबरा। তো সবাই মিলে বলো জয় বজরংবলী, জয় হনুমানজি। আর শান্তনু কিছু বলছিলে? জয় বর্গমী মামা। আর আজকে আমরা এখানে ফার্স্ট ডেস্টিনেশনটাতে যাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা কিন্তু খুব ক্লাসি ওয়েদার হয়ে গেছে। মেঘলা, অথচ কোনো বৃষ্টি নেই, একদম সুন্দর ওয়েদার। এমনিতে মানে এখানে বেশ ভালোই গরম ছিল। তো কালকে আমাদের এসি চালিয়েও বেশ ভালোই গরম লাগছিল, তবে রাতের দিকে আবার ঠান্ডা। বাট সকালবেলা উঠে দেখছি যে পুরো আকাশটা মেঘলা, তার মানে ঘোরার একদম পারফেক্ট ওয়েদার। কিন্তু বৃষ্টিটা না হলেই ভালো, বৃষ্টিটা যদি হয় তখন আবার তাহলে ছাতা আছে আমাদের গাড়িতে, কোনো অসুবিধা নেই। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে বিবি का मकबरा, তারপরে হচ্ছে অজন্তা, ইলোরা আর দৌলতাবাদ ফোর্ট। তো এই চারটে জায়গা মোটামুটি আমরা কভার করার চেষ্টা করব এই আজকের দিনে। তো ফার্স্ট ডেস্টিনেশন আমাদের বিবি का मकबरा। এটা এখান থেকে খুবই কাছে, জাস্ট 3.1 কিলোমিটার। আমরা আবার ম্যাপ চালিয়ে নিয়েছি, আর সেই ম্যাপ ধরেই যাচ্ছি এখন। কলকাতা টু মুম্বাই ট্রিপে এটা আমাদের ফার্স্ট দিন, যেখানে আমরা সাইট সিন করতে বেরোচ্ছি। গত দুদিন কলকাতা টু বিলাসপুর, বিলাসপুর টু औरंगाबाद পৌঁছতে আমাদের সময় লেগে গেছে। কাল বেশ রাতে আমরা औरंगाबादে ঢুকেছি, এবং আজ সেকেন্ড ডে, যেখানে আমরা প্ল্যান করে রেখেছি औरंगाबाদের সাইট সিনগুলো, এবং আগামীকাল আমরা আবার একটা নতুন শহরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ছোটবেলায় যখন হিস্ট্রি পড়তাম মোটেই মন বসতো না, হিস্ট্রির কোনো কিছুই ভালো লাগতো না, হিস্ট্রি পড়তে বললেই বেশ ঘুম পেত। আর আজ এইভাবে নিজের গাড়িতে ঘুরে বেড়াতে ফ্যামিলির সাথে এবং বিভিন্ন শহরের ঐতিহাসিক জায়গাগুলোর গল্প শুনতে, দেখতে, সেখানে যেতে খুবই আনন্দ লাগছে, বেশ মজা পাচ্ছি। তো এই औरंगाबाद 2023 থেকে ছত্রপতি সম্ভাজি নগর বলে পরিচিত। এর নাম 2023-এর পর থেকে হয়ে গেছে ছত্রপতি সম্ভাজি নগর। শহরগুলো খুবই ছোট ছোট শহর, যার জন্য ট্রাফিকের চকগুলোতে শুধু ব্যবস্থা আছে, বাকি জায়গাগুলো যে যার মতোই বেরিয়ে যাচ্ছে, তাই না? মানে পুরো রোডটাতেই আমি কোনো সেরকম ভাবে কিন্তু কোনো সিগন্যালিং সিস্টেম দেখছি না, এক্সেপ্ট দ্য মেইন চক। তো যাই হোক, যে যার মতো গাড়ি চালায়, নিজেকে নিজের সাবধান মতো গাড়ি চালাতে হবে, এটাই হচ্ছে এখানকার রুলস। যে কোনো শহরে প্রথমবার গেলে আমাদের মনের মধ্যে চলতে থাকে আমার শহর আর নতুন শহরের একটা অদ্ভুত কম্প্যারিজন। খাওয়া দাওয়া, ওয়েদার, থাকা, কথা বলার ধরন, তো সেই সব নিয়ে আমাদের মনের মধ্যে এখন কৌতূহল এবং নিজেদের মধ্যে আলোচনা চলছে। শান্তনু একটু গাড়িতে টায়ারে হাওয়া দিয়ে নেবে, টায়ার প্রেশারটা কম দেখাচ্ছে। এখানে একটা গ্যারেজ পাওয়া গেছে যেখানে হাওয়া দিয়ে দেওয়া যাবে। औरंगाबाদের আগের নাম ফতেহনগর, কারণ তখন এই জায়গার শাসক বা রাজা ছিলেন ফতেহ খান। 1653 সালে প্রিন্স औरंगजेब অ্যাপয়েন্ট হন অ্যাজ আ ভাইসরয় অফ औरंगाबाद।
আর তার নামেই নামকরণ হয়ে যায় এই জায়গার অরঙ্গাবাদ। অরঙ্গাবাদ আধুনিক মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং কর্ণাটকের কিছু অংশ নিয়ে গঠিত একটি ভৌগোলিক অঞ্চল। বর্তমানে এর নতুন নাম ছত্রপতি সম্ভাজি নগর। औरंगाबादকে আবার দ্য সিটি অফ গেটসও বলা হয়। এখানে লোকাল লোকেদের সাথে যখনই ইন্টারাকশন করছি তাদের হিন্দিটাও একটু অন্য ধরনের টান আছে, মিক্স কিছুটা প্রভাব আছে কর্ণাটকার, তেলেঙ্গানার, মহারাষ্ট্রার। কথা শুনেই বোঝা যাচ্ছে। আইঙ্গা বলে তো এই ধরনের শব্দগুলো হিন্দির সাথে, হিন্দি ভাষার সাথে মিক্স করে এখানে ব্যবহার হচ্ছে। চলেই এসছি প্রায় মকবরার কাছাকাছি, একদম দূর থেকে দেখা যাচ্ছে মকবরাটা। তাজমহলের রেপ্লিকা কাইন্ড অফ তো বলে। হ্যাঁ, এই তো বড় পার্কিং এরিয়া, সামনেটা বেশ পরিষ্কার। पार्किंग किधर है? হচ্ছে টিকিট ঘর। এখানে 25 টাকা করে পার পার্সন নিলাম টিকিট, আর রায়ের টিকিট লাগেনি। তো এটা হচ্ছে বিবিকা মকবরার টিকিট ঘর। এখন এখান থেকে বেরিয়ে এরকম ভাবে যাব, তো ওইখানে হচ্ছে বাউন্ডারি, ওখানে গিয়ে তারপরে এন্ট্রি হবে বিবিকা মকবরাতে। আর টিকিট গুলো ঠিক এই রকম, এই যে চলে এসেছি বিবিকা মকবরা, আর এটা একদম তাজমহলের মতোই রেপ্লিকা, কিন্তু মার্বেল গুলোর একটা রেডিশ কালার আছে, যেটা তাজমহলে পুরো হোয়াইট। তো এটাই অনুভূতি। যাচ্ছি ওইখানে। সাইডে পুরো পাহাড়ের একটা রেঞ্জ আছে। বিবিকা মকবরা, অনেক সময় আমরা একে মিনি তাজ বা দক্ষিণী তাজও বলে থাকি, তৈরি করেছিলেন প্রিন্স আজম শাহ, সান অফ মুঘল এম্পায়ার औरंगजेब, ইন মেমরি অফ হিজ মাদার দিলরাজ বানু বেগম। দিলরাজ বানু বেগমের 5টি সন্তান ছিল। 5 নম্বর সন্তান জন্ম দিতে গিয়ে উনি মারা যান, আর তার স্মৃতি হিসেবে প্রিন্স আজম শাহ এই বিবিকা মকবরা তৈরি করেছিলেন। এই বিবিকা মকবরা তৈরি করার উদ্দেশ্যে যার প্রাইমারি হাত আছে উনি হলেন আতাউল্লাহ, দ্য সান অফ উস্তাদ আহমদ লাহোরি, যিনি নাকি প্রাইমারি ডিজাইনার ছিলেন তাজমহলের সময়। দেখে যা, মানে সেইটা তুই করে যাবি। আর এই মুহূর্তে আমরা বিবিকা মকবরার ভেতরে যাচ্ছি। নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠে উপরে যেতে হবে, তো সিঁড়িগুলো একটু বাঁকানো, তাই মার একটু কষ্ট হলেও হচ্ছে। না, ধারগুলো ছোট আছে তো দেখে দাঁড়াও বাবা। মকবরার চারিদিকটা কিছুটা এরকম ভিউ, ওইদিকে দূরে পাহাড়, এদিকে খোলা জঙ্গলের মতো। আমরা পেছনটা দেখতে যাচ্ছি, পেছনটা কেমন লাগছে। মেনটেনেন্সের অভাব আছে যেটা মনে হচ্ছে। তো এইটা আমরা দাঁড়িয়ে আছি এখন হচ্ছে বিবিকা মকবরা, যেটা একই ধরনের তাজমহলের মতো আদলেই বানানো। চারিদিকে 4টে মেইন চারমিনার, মধ্যখানে হচ্ছে মেইন স্মৃতিসৌধটা। আর বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা তাজমহলের ব্যাকে দেখতে পাই যে যমুনা নদী, আর এখানে হচ্ছে আমাদের পাহাড় দিয়ে চারিদিকটা ঘেরা। তো ওই দিকটা মোস্ট প্রবাবলি ইলোরা কেভস, তো ওখানে আমরা যাব। আর এই চারদিকে 4টে হচ্ছে মসজিদ, যেখান থেকে বসে আমরা মানে ওরা প্রার্থনা নিবেদন করতো, মেইন যার উদ্দেশ্যে এই এটা বানানো।
বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে গেলে, মনুমেন্টসগুলো ঘুরতে গেলে আমরা দেখেছি যে ওখানকার ইতিহাস সম্বন্ধীয় ইনফরমেশনগুলো কিছুটা লিখিত দেওয়া থাকে ওখানকার দেয়ালে বা বোর্ডে। তো এখানেও দেওয়া আছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। ক্যাপচার করার চেষ্টা করেছি বিবিকা মাকবারার ভেতরের এরিয়াটা কতটা বড়। ওই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে হেঁটে হেঁটে আমরা এসেছিলাম। এখন আমি উপরে দাঁড়িয়ে আছি চাতালটায়, বিবিকা মাকবারার চাতালটায় উপরে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে চারিদিকটা। তো যাই হোক, এরপরে কিছু ছবি তুলে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো, সেটা হচ্ছে ইলোরা কেভস। আর এটা হচ্ছে বিবিকা মাকবারার সামনে বেশ চওড়া রাস্তা। এখানে কোনো পার্কিং নেই, শান্তনুকে ওইখানে দূরে পার্কিং করতে বলেছে, ওখান থেকেও গাড়িটা নিয়ে আসছে। আমরা ততক্ষণ এখানে ওয়েট করছি, মা অতটা হাঁটতে পারবে না বলে। আর এরপরে আমরা যাব ইলোরা কেভস। শান্তনু চলে এসছে পার্কিং থেকে গাড়ি নিয়ে, আর আমরা এই মুহূর্তে উঠেও পড়েছি, রওনা দিয়ে দিয়েছি বিবিকা মাকবারা থেকে টুয়ার্ডস ইলোরা কেভস। তো সচরাচর আমরা অজন্তা অ্যান্ড ইলোরা কেভসই বইতে পড়েছি বা শুনে থাকি, কিন্তু দুটো আলাদা আলাদা কেভসের নাম এবং দুটো আলাদা ডেস্টিনেশনে। তো বিবিকা মাকবারা থেকে ইলোরা কেভস হচ্ছে 28 কিলোমিটার 50 মিনিট দেখাচ্ছে অ্যাজ পার গুগল, আর অজন্তা কেভস হচ্ছে 100 কিলোমিটার দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। তো যেহেতু ইলোরা কেভসটা নিয়ার বাই তুলনামূলক অজন্তা কেভসের থেকে, তো শান্তনু বলল আগে আমরা ইলোরা কেভসটা ঘুরে নেব, তারপর ওখানে লাঞ্চ সেরে চলে যাব আমরা অজন্তা কেভস পোস্ট লাঞ্চ। তো এইটাই এখনকার প্ল্যান। তার সাথে এই 3টে ডেস্টিনেশন তো আছেই, এবং সাথে যদি আমরা টাইম পারমিট করে এবং ফেরার পথে অবভিয়াসলি দৌলতাবাদ দেখার ইচ্ছে রইল, দৌলতাবাদ ফোর্টটা দেখার ইচ্ছে রইল। কারণ লাস্ট আমাদের ভিজিটটাই ছিল রাজস্থান, এবং ওখানে প্রচুর আমরা গোটা রাজস্থান ধরেই ফোর্ট দেখেছি এবং উপভোগ করেছি। সেই জন্য আমাদের প্রায়োরিটিতে থাকলো কেভস দেখা দেন যে কোনো একটা ফোর্ট। তো দৌলতাবাদ ফোর্টের সম্পর্কে অনেক ইতিহাস আছে বটেই। যেতে যেতে রাস্তায় দৌলতাবাদ ফোর্টটা আমরা দেখতে পাচ্ছি, আর ওই যে পাহাড়ের উপরে হচ্ছে ফোর্টটা। তো এরকম শুনেছি যে এই ফোর্টটা কোনোদিন কোনো রাজা জয় করতে পারেনি। ঔরঙ্গজেব যখন যুদ্ধে নেমেছিলেন, শেষমেশ উনি দৌলতাবাদ ফোর্টের বাইরে দীর্ঘদিন বসেছিলেন নিজের সৈন্য সামন্ত নিয়ে, এবং ভেতরে যেই সৈন্য সামন্তরা ছিলেন তারা খাবারের অভাবে শেষে দ্বার খুলে দিয়ে বেরিয়ে আসেন, এবং এইভাবেই ঔরঙ্গজেব দৌলতাবাদ ফোর্টের ভেতরে ঢুকতে পারেন। একটা সময় উনি চেষ্টা করেছিলেন দিল্লির রাজধানীটাকে পুরো মানে লোকজন তুলে নিয়ে এসে এখানে বসবাস করাতে, এবং দৌলতাবাদ ফোর্টটা বা দেবগিরি ফোর্টটাকে আমাদের দেশের রাজধানী করতে, কিন্তু কোনো কারণবশত সেটা উনি আবার এখানকার লোকজন ফিরিয়ে নিয়ে যান দিল্লিতে এবং ওখানে গিয়ে বসবাস করান। তো এই কিছু হিস্ট্রি আমরা জানি ফোর্টের ব্যাপারে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন এগিয়ে যাচ্ছি ইলোরা কেভসের পথে। আচ্ছা, ইলোরা কেভসে চলে এসেছি। এটা টিকিট ঘর সামনে। तेरह से 29 नंबर देखोगे ये हिंदू धर्म की गुफा है। तो 30 से 34 देखोगे ये जैन धर्म की गुफा है। जैन धर्म के लिए यहाँ से टिकट मिलता है बैटरी गाड़ी का, वो आपको लेके भी जाता है लेके भी आता है। अपन सब में पहले इधर से स्टार्ट करेंगे बुद्धिज्म से। आ जाओ।
ये सब ये पहले वाला बुद्धिज्म। हाँ पहला वाला बुद्धिज्म, वो वहाँ से स्टार्ट होता है। उसका नाम जानना, उसको हिंदी इंग्लिश में एलोरा गुफा बोलते हैं और मराठी में बोलते हैं वेरुल लेनी। लेनी जो यहाँ से शिवाजी महाराज के दादा मारोजी राजे का विलेज है एलोरा, एलोरा का नाम से उसको नाम दिया। और अजंता अननोन था, अजंता को खुदाई करके जो ब्रिटिश राजा था शिकार के लिए गया था, उसको पता चला यहाँ पे कुछ न कुछ है, उन्हें यहाँ पे जब खोदा तो उसको गुफा मिला, इसके लिए उसका नाम रखा है अजंता। एक्चुअली वहाँ पे विलेज भी फरदापुर बोल के विलेज भी, पर विलेज के नाम से उसको नाम नहीं दिया, उसका अजंता नाम दिया। तो इसको विलेज के नाम से उसको नाम दिया एलोरा, एलोरा केवस। तो आप ये जो अजंता एलोरा नाम साथ में सुनते हैं, अजंता यहाँ से 110 किलोमीटर दूरी पे। अजंता में पेंटिंग के लिए फेमस है, अजंता एलोरा कार्विंग के लिए फेमस है। आपको अजंता में 26 केव्स देखने मिलते हैं, एलोरा में 34 देखने मिलते हैं। 34 में से 1 to 12 बुद्धिज्म देखने मिलते हैं, 13 से 29 हिंदुज्म देखने मिलते हैं, 30 से 34 जैनिज्म देखने मिलते हैं। 12 बुद्धिस्ट का है, 17 हिंदू का है और 5 जैन का है। तो अपन अभी सब में पहले इधर बुद्धिस्ट से स्टार्ट कर रहे हैं, क्योंकि सब में पहले बुद्धिस्ट के बुद्धिस्ट के स्टार्ट कर रहे हैं। तो आप देखो सर, जो पहाड़ देख रहे हैं आप, जहाँ गुफा बना है, इस पत्थर का नाम है बेसोट रॉक, जो ज्वालामुखी से तैयार होता है। बेसोट जो कटिंग के लिए आसानी जाता है। और उसके खासी की बात है, आप जितना गर्मी की दिनों में आएंगे अंदर रहेंगे आपको ठंडा लगता है, जितना ठंड की दिनों में आएंगे अंदर आपको गर्म लगता है। तो एक्चुअली उल्टा सिस्टम है। जो माउंटेन देख रहे हैं, ये माउंटेन का नाम है सह्याद्री माउंटेन। अच्छा। आपको वेस्टर्न घाट में ज्यादा करके देखने मिलता है, जैसे अजंता, एलिफेंटा, एलोरा, कार्ला, तो आपको यहाँ पे देखने मिलता है। तो आपको जो बुद्धिस्ट गुफा दिख रहा है, ये 1500 साल पुराना है बुद्धिस्ट गुफा, जो अशोक सम्राट ने इसका काम चालू किया है। जो हिंदू गुफा दिख रहा है, ये 1300 साल पुराना है, जो कृष्णदेवराय ने काम चालू किया था इसके। जो जैन गुफा है वो 1100 साल पुराना है, जो बदामी के वक्त का बदामी में नागराज थे, उन्होंने काम चालू किया। सब में पहले अपन अभी जा रहे हैं, जो 10 नंबर मेन गुफा है बुद्धिस्ट की। तो 1 to 9 विहार देखने मिलता है आपको, मेडिटेशन रूम, डाइनिंग हॉल और प्रैक्टिस रूम। तो उसमें मेन में एक चैत्य विहार, जो पूजा करने वाली जगह, अभी पूजा वगैरह का अलाउड नहीं रहता है। और 11 और 12 आपको देखने मिलता है हॉस्टल, मेडिटेशन रूम, 3 स्टोरी में हॉस्टल बना है। यहाँ से आप हो रहा है, यहाँ से इसके बाद में यहाँ से आपका हिंदू का चालू होता है। तो अपने बाद में हिंदू देखेंगे, पहले हॉस्टल बना है। हाँ देता था, रूम देखने मिलेंगे, डाइनिंग हॉल देखने मिलेंगे और प्रैक्टिस रूम देखने मिलेंगे। उसमें एक मेन गुफा है 10 नंबर चैत्य विहार, उस पीरियड में इसके अंदर में पूजा वगैरह करते थे। तो अब जैसा आपको सबको तो पता होगा, बुद्धिस्ट को जो ज्ञान मिला है वो पीपल के झाड़ के नीचे मिला, पीपल ट्री के नीचे मिला। आर्किटेक्ट ने क्या किया, जो गोविंद ছোটবেলায় হিস্ট্রির বইতে তো আমরা সবাই অজন্তা ইলোরা কেভসের ব্যাপারে পড়েছি, আর চাক্ষুষ দেখে এক আলাদা অনুভূতি হচ্ছে। সত্যি প্রথমেই ইলোরা কেভসে আমরা ঢোকার সময় টিকিট কিনে নিয়েছি মাথাপিছু, এবং তাছাড়া আমরা একটা গাইড দাদাকে হায়ার করেছি। আর এখানে হুইল চেয়ার অ্যাভেলেবেল ছিল, যেটা সত্যিই খুব উপকার হয়েছে আমাদের নিয়ে মার পক্ষে, কারণ জায়গাটা এরিয়াটা ইলোরা কেভসের বেশ বড়। আর মার হুইল চেয়ার হতে মার খুব সুবিধে হয়েছে হাঁটা চলাতে, এবং আমাদের ঘুরে বেরিয়ে কমপ্লিট করে যেতেও টাইমটা খুব কমই লাগবে। আমরা এখন ইলোরা কেভসের মধ্যে হাঁটছি। আর এটা হচ্ছে কত নম্বর গুফা? 16। এখানে সিটিং বুদ্ধা বসে আছে, যেটা একটু আগে দেখলাম। আর এই হচ্ছে সামনের সিঁড়ি, দেখাচ্ছি। এটায় উঠে যাচ্ছি উপরের দিকে। তখনকার দিনে এইগুলো, হ্যাঁ উনি বললেন তো 16 নাম্বার। এটা বুদ্ধিজম তো। ওটা খোল উপর দিকে। আর সত্যি গুহাগুলো ভেতরটা কিন্তু এই মুহূর্তে খুব ঠান্ডা, এখন গ্রীষ্মকাল, তো ভেতরটা ভীষণ ঠান্ডা, একটা দারুণ পরিবেশ। আর শীতকালে নাকি ঠিক অপোজিটটাই হয়, সেটা আমাদের গাইড দাদা বললেন, যে শীতকালটা ভেতরটা বেশ গরম থাকে। তো মা এখানে উপরে উঠে এসছে আর আমরা ঘুরে ঘুরে উপরটা দেখছি। এটা হচ্ছে গড অফ ওয়েলথ।
আর যেমনটা আমাদের গাইড দাদা বললেন, এখানে 17টা হিন্দু কেভস আছে, 12টা বুদ্ধিস্ট কেভ আছে, আর 5টি জৈন কেভস আছে। তার সাথে আছে বহু প্রাচীন কৈলাস হিন্দু টেম্পল। আর এই যে দূরে কেভসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হস্টেল হিসেবে ট্রিট হতো ট্রাভেলিং বুদ্ধিস্ট এবং জৈন মঙ্কসদের জন্য। বৃষ্টির সময় জল কেমনি পড়ছে। আর এই দিকটা মেডিটেশন কেভস আছে, স্ট্যান্ডএলোন মেডিটেশন কেভস। এখানে যখন মেডিটেশন করতেন বুদ্ধিস্টরা, তখন এখানেই থাকতেন সারা দিন। यहाँ पे तब लाइट कैसे करते थे? लाइट वगैरह नहीं रहता था, स्पिरिट में जो सनलाइट आता है ना, बुद्धं शरणं गच्छामि। और आप भी कर सकते हैं, आपका इको आपका भी इको साउंड होता है, ऐसे नहीं। जोड़े দেখলি ভাইব্রেশনটা। ওখান থেকে জৈনিজমের কেভগুলো দেখে এখন থেকে হিন্দুজম কেভগুলো স্টার্ট হচ্ছে। এখন যাচ্ছি কৈলাস টেম্পলের দিকে। হাতে শুধু আজকের দিনটাই টাইম, তাই এখন সরাসরি চলে যাচ্ছি কৈলাস হিন্দু টেম্পলের দিকে। নেই নেই, এতটা উঠে এলাম। কৈলাস টেম্পলটা টপ ভিউ থেকে দেখার জন্য চলে এলাম গাইড দাদার কথা মতো উপরে, অনেকটা উপরে, পাশেই পাহাড়ের গা দিয়ে উপরে উঠে এলাম। আর মা যেহেতু এখানে আসতে পারবে না, তাই মা হুইল চেয়ারে করে কৈলাস টেম্পলের ভেতরে ঢুকে গেছে অলরেডি। তো এখানে এসে সত্যিই দেখছি যে একটা পাহাড় কেটে কি করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু একটা সিঙ্গেল পাহাড় কেটে এই মন্দিরটা তৈরি করা হয়েছে, কৈলাস হিন্দু টেম্পল। এবং এটা একটা চ্যারিয়টের ফর্মে, একটা রথের ফর্মে তৈরি করা হয়েছে। তখনকার দিনে এই যে আর্কিটেক্ট, মানে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রায় 1200 বছর পুরনো এই ইলোরা কৈলাস হিন্দু টেম্পল 164 ডিপ কাট করে একটা সিঙ্গেল রক থেকে এই মন্দির নির্মাণ হয়েছে, একটা সিঙ্গেল পাথর থেকে এই মন্দিরের নির্মাণ হয়েছে। এই মন্দিরের ওয়াইডনেস হচ্ছে 109 ফিট এবং উচ্চতা হচ্ছে 98 ফিট। সত্যি কি অদ্ভুত আর্কিটেকচার। এর আর্কিটেকচার, সাইজ, স্কাল্পচার দেখে এটাকে নির্ধারিত করা হয়েছে লার্জেস্ট রক কাট টেম্পল ইন আওয়ার কান্ট্রি। এই মন্দিরের দুদিকেই এপিক্স অফ মহাভারত অ্যান্ড রামায়ণা খোদাই করা আছে। আজকে বেশ গরম, তবুও পর্যটকের অভাব নেই। আমার মনে হয় সারা বছর এই আর্কিটেকচার দেখতে মানুষের আনাগোনা লেগেই থাকে। একটা লোকাল হোটেলে খেতে এসেছি। এখানে স্পেশালিটি ডাল তরকারি দেখছি। দেখো এরকম এটা দাও না, আলু লঙ্কাটা। লঙ্কাটা কি করো? আর আমি নিয়েছি ম্যাগি। লঙ্কাটা একটা তুলে দিয়ে দাও তো। মার আর আমার আসছে। এমনি তুলে দাও। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। শান্তনু গেছে পার্কিং এরিয়াতে গাড়ি আনতে, যেখানে সেখানে গাড়ি রাখা যায় না। আর এই হোটেলটায় আমরা খেলাম, ঠিক ইলোরার বাইরেই এই হোটেলসগুলো আছে। ইলোরা কেভস দেখে আমরা এবার চলে যাচ্ছি লাঞ্চ করে সোজা অজন্তা কেভস এর দিকে। এখান থেকে দেখাচ্ছে ঘড়িতে 2 ঘন্টা 52 মিনিট, আর কিলোমিটার হচ্ছে 100 কিলোমিটার স্টার্টিং যেখান থেকে করলাম। ইলোরা কেভসটা অসাধারণ দেখেছি, অজন্তা কেভসটাও খুব সুন্দর, তাই ওটাও এই আজকের দিনেই করে নিচ্ছি। কারণ শিরডি আর অজন্তা কেভস দুটো অপোজিট ডিরেকশন। ওটা কালকে হবে না সকালে, ইনিশিয়ালি শান্তনু বলছিল যে কালকে যাবে। এখন আমরা সোজা চলে যাচ্ছি অজন্তা কেভস। ইলোরা কেভস কেমন দেখলে মা? খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। 1500 বছর ধরে তৈরি করেছে। ওপর থেকে যে ভিউটা আসছিল, দিদি তো যেতে পারিনি, কিন্তু এত সুন্দর ছিল না। আমরা 3 জন গেছিলাম, আর আমার তো নখে পুরো ব্যথা হয়ে যাচ্ছে, জুতোটা ছোট হয়ে গেছে, নখে উঠতে গিয়ে ব্যথা সব জায়গায়, পায়ের নখে। যাই হোক, ওর সারাক্ষণ কমপ্লেন তো থাকবেই, বাট আমরা ভীষণ ভালো দেখি, তাই
দেখলাম, তো এটা আমার আগে দেখা ছিল না, তো এই প্রথম আমরা দেখলাম পুরো গুহাটাকে কেটে কি সুন্দর করে বানানো হয়েছে। এমন একটা ডেস্টিনেশন যেটা আমার আর ওর কারণেই আগে ঘোরা ছিল না। এবং সব থেকে মজার কথা হচ্ছে পুরো যে জিনিসটাই আমরা কলকাতা থেকে নিজের গাড়িতে এসে দেখে যাচ্ছি। তো দ্যাট ইজ অ্যানাদার অ্যাডেড অ্যাচিভমেন্ট। আর আমি তো হিস্ট্রির বইতে অজন্তা ইলোরা পড়েছিলাম ছোটবেলায়, তো সেইটা পুরো ছবিটা ভেসে উঠছে একদম এরকমই। ইলোরা কেভস এর ছবি বইতেও দেওয়া থাকে। এখন আমাদের নতুন 20 টাকার নোটেও ইলোরা কেভস এর ছবি ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পারেন। ইলোরা কেভস দেখার পর আবারও আমরা গুগল ম্যাপ চালিয়ে নিয়েছি টুয়ার্ডস অজন্তা কেভস। যাচ্ছি এখন অজন্তা কেভস এর দিকে। গুগল ম্যাপ ধরে আমরা একটা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম, আর সেখান থেকে আবারও লোকালসদের জিজ্ঞেস করাতে আমরা জানতে পারি যে এখান থেকে অনেকটা যেই মেন রোড ছাড়িয়ে ঢুকেছিলাম সেই মেন রোড অবধি পৌঁছে তারপরে আবার আমাদের যেতে হবে। তো প্রায় 45 মিনিটস লাগবে, আর হাতে বেশি সময় নেই। প্রত্যেকটা মনুমেন্টই একটা নির্দিষ্ট টাইমে বন্ধ হয়ে যায়, 5-5:30 এরকমই। জেনারেলি ওভারঅল ইন্ডিয়াতেই আমরা ঘুরে দেখেছি। তো আমাদের হাতে বেশি টাইম নেই, এখন বিকেল 4টে, আর দেখাচ্ছে যে প্রায় 45 মিনিটস তো লাগবেই যেতে। তো দেখা যাক পৌঁছে দেখতে পারি না। দেখবো বলে অজন্তা কেভের বাসে তো উঠেছি, এটা লাস্ট বাস, ওখান থেকে 5:40 লাস্ট বাস ছিল না, কিন্তু আমরা বললাম যে না, এত দূর থেকে কলকাতা থেকে ড্রাইভ করে এসেছি, আমাদেরকে একটু যেতে দাও। তো ওই জন্য লাস্ট বাসে আমরা চড়েছি। দেখা যাক ওখানে অজন্তা কেভের ভেতরে যেতে দেয় কিনা। যদি যেতে দেয় তাহলে যাবো, নয়তো ওখানকার দেখে জায়গাটাগুলো দেখে আবার ফেরত আসবো। কারণ আরেকটা রিক্স 5:40 ওখান থেকে আবার ফেরত লাস্ট বাস। অজন্তা কেভস এর লোকেশনে তো আমরা পৌঁছে গেছিলাম, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না যে আমাদের এখান থেকে আবার বাসে করে যেতে হবে অজন্তা কেভস এর দিকে। তো গাড়িটা পার্কিং এ রেখে জিজ্ঞেস করে লাস্ট বাসটা আজকের এনারা নিয়ে যাচ্ছিলেন না, অনেক রিকোয়েস্ট করে, আর আমাদের সাথে আরো যাত্রী ছিলেন। আমরা যাচ্ছি এখন অজন্তা কেভস এর দিকে। অলমোস্ট ক্লোজিং, এখন আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি। কতটা কি দেখতে পাবো জানি না, বাট এই ব্রিজ দিয়ে যাচ্ছি। ভীষণ রোদ, মুখে রুমাল দিয়ে রেখেছি। পেছনে শান্তনু আর রাই আসছে। 5:30 ক্লোজিং, একদম নেট টাইম হয়ে গেছে। কেভস গুলো তো দেখতে পাচ্ছি। বাস থেকে আমরা নেমে গেছি, মা আমাদের সঙ্গে নেই, কারণ খুব ফাস্ট 10 মিনিটের মধ্যে অনেকটা হেঁটে আমাদের কেভটা দেখতে হবে। ওখানে সিঁড়িও আছে, তো মা সেই জন্য রয়ে গেল। তো বাস থেকে নেমে আরও 15 মিনিট মতো হাঁটা, আর এখন ঠিক ঘড়িতে বাজে 5:20। তো মনে হচ্ছে না যে আজ আমরা কেভের ভেতরে স্লিপিং বুদ্ধাটা দেখতে পাবো। তো দেখা যাক, দৌড়ে দৌড়ে যাচ্ছি। এখন ভাগ্যে থাকলে দেখতে পাবো, আদারওয়াইজ আউটার কেভ, আউটার এটা দেখেই চলে আসতে হবে আজকে। হেঁটে যাচ্ছি, যদি স্লিপিং বুদ্ধাটা দেখে নিতে পারি। একদম লাস্ট মোমেন্টে এখানে বলছে অনেকে যে দেখে নিতে পারবো। শান্তনু, ভেতরটা দেখতে পাবো না। অলরেডি ঘড়িতে বেজে গেছে 5:30, আর ওনারা আমাদেরকে অ্যালাউ করলেন না। আনফর্চুনেটলি আমরা কেভের ভেতরে গিয়ে কিছুই দেখতে পারলাম না। ওনাদের বক্তব্য যে আমরা এরপরে অ্যালাউ করলেও তাহলে সব পর্যটকদের এই জায়গা থেকে এভ্যাকুয়েট করতে ওদের আরও দেরি হবে এবং 6টা 6:30 বাজতেই পারে। তাই আমাদের কিছুজন আগে অবধি ওরা অ্যালাউ করেছিল, আমরা যেই মুহূর্তে এই উপরটায় এসে পৌঁছলাম ওনারা বন্ধ করে দিলেন। এর মতো কেভসটা বাইরে থেকেই দেখে চলে যাচ্ছি, ভেতরের ডোরগুলো ওরা বন্ধ করে দিয়েছে কেভসের। আনফর্চুনেটলি স্লিপিং বুদ্ধাটা দেখতে পেলাম না। যাই হোক, এই কেভসটা দেখলাম, এটা অনেকটাই। নেক্সট একবার বর্ষাকালে ট্রাই করবো আসার সুযোগ যদি হয়। কিছু বলবে?
না একটুখানি সিকিম বুদ্ধটা দেখতে পেলে আরো মনটা ভালো লাগবে। ওই আমরা ভুল রুটে ঢুকে গেছিলাম, পেরেছি লাস্ট মুহূর্ত অবধি, সেটাই অনেক। ভুল রুটে না ঢুকতে পেলে কিন্তু আমরা চলে চলে আসতাম আসতাম। আরামসে। ঠিক আর আছে, এটা দিদি হয়েই দেখতে থাকে। পেলাম না। আর মা যেহেতু হাঁটতে এত তাড়াতাড়ি পারবে না বলে ওখানেই বসে আছে গার্ডেনে, আমরা এই 3 জন জায়গাটা এলাম। এত সুন্দর ইচ্ছা, আমরা যদি গোয়া চিত্রটা নাও দেখতে পাই, জায়গাটা ইচ্ছা এত সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরে, ওই প্রত্যেকটা পাহাড়ের মধ্যে অটোমেটিক্যালি ওই গুহাগুলো কেটে কেটে বানিয়েছে। ওইটা দেখো, দ্যাট ইজ দ্য বিউটি। ওয়াও, দেখাচ্ছি আপনাদের। এটা বর্ষাকালে আরো অনেক সুন্দর লাগবে জায়গাটা। সাধারণ লাগছে, জানি না ক্যামেরায় কতটা ধরছে, ওখান থেকে সূর্যের কিরণগুলো ঠিকরে বেরোচ্ছে, আর এই হচ্ছে পুরো গুহা। জাস্ট ওয়াও। আর এখন অজন্তা কেভস দেখে ফিরে যাচ্ছি, গাড়িতে উঠে গেছি। তো আজকের এক্সপিরিয়েন্সটা আমি, শান্তনু, রাই তো দেখে এসেছি, মা দেখেনি। মা ওখানে বসে বসে কি করছিলে? ও, ওই ব্রিজটার কাছে গিয়ে মা উপর থেকে জাস্ট ভিউটা দেখেছে যে কেভসটা কেমন দেখতে। আমরা আর কিছুই না, আমরা আরেকটু গিয়ে অ্যাটেম্প করছিলাম যে যদি কেভের ভিতরে ঢোকা যায়, মানে আরো কিছু 10-15 মিনিট আগে যদি ঢুকতাম তাহলে অ্যাটলিস্ট স্লিপিং বুদ্ধা কেভটা আর 2-4টে কেভ দেখতে পেতাম। বাট একদম ক্লোজিং এ পৌঁছেছি, অতটা হেঁটে গিয়ে কেভ ভিউটা ভালো দেখলাম, বাট ভেতরটা কিছুই দেখতে পাইনি। রাই, কি হলো, কেমন লাগলো? ভালোই লেগেছে বাইরে থেকে। আর এই যে আমরা এখন সবাই মিলে 4 জনে মিলে চিপস খাচ্ছি, আঙ্কেল চিপস এর এইটা। আঙ্কেল চিপস খেতে খেতে এবার আরো ভেতরে অনেকটা যেতে আছে, আরো ভেতরে। হ্যাঁ, আর আঙ্কেল চিপসের পেছনে একটা পোয়েম লেখা আছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। পড়ো। फैमिली मिली आफ्टर अ लॉन्ग टाइम और अंकल ने शुरू किया कोई राइम। दीदी ने अंकल चिप्स का पैकेट खोला तो भैया का दिल बोले आजा मेरी स्वीट बहना, मिलकर गाए अंताक्षरी का फर्स्ट गाना। बोले मेरा लिप्स आई लव अंकल चिप्स। রাই এখানে আঙ্কেল চিপস এর অ্যাড করে দিয়েছে। তো যাই হোক, এটা নো প্রমোশনাল, Don't take it as a promotional video. র্যান্ডম। তো এখন আমরা বাড়ি ফিরছি, এখান থেকে মোটামুটি বাড়ি ফিরছি মানে আমাদের আজকের গন্তব্যস্থল হোটেলে যাচ্ছি। এখান থেকে মোটামুটি 2 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে, 97 কিলোমিটার। তো হোপফুলি আমরা তো ওই রাস্তা দিয়ে এসেছিলাম, একটু তাড়াতাড়ি হয়তো পৌঁছেও যাবো। আসলে একটু রাস্তাটা খারাপ আছে, একটু মতো কাজ হচ্ছে, আদারওয়াইজ এমনি রাস্তা ভালো। ভালো, হ্যাঁ। তো হ্যাঁ, 2 ঘন্টা পৌঁছে যাওয়া উচিত। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার গল্পটা আজ এখানেই শেষ করছি। প্রায় রাত 9টা নাগাদ আমরা হোটেলে ঢুকি এবং তারপর 1 ঘন্টা আমরা রান্না বান্না করে খেয়ে দিয়ে শুতে শুতে হয়ে যায়। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। এই যে ভাত, ডাল, স্যালাড, রাই কেটেছে, মা আলু ভাতে মাখাচ্ছে, ডাল করেছে, আর 5 স্টার হোটেলের মতো স্যালাড বানিয়েছি আমি পুরো, দেখ স্যালাড বানিয়েছে। আর এই যে এইবারে 2টো কুকার এসছে, যাদের 2টো গ্যাসে রান্না করার মতো। তো এটা হচ্ছে আমাদের ডাল, গরম গরম ডাল, আর এটা হচ্ছে গরম গরম রাইস, তার সাথে আলু ভাতে। খুশি? এটা হচ্ছে অমলেই খাও। গাইডটাই ঘুরে আসার পরে শুধু ঘি মাখনটা নেই, ভুলে গেছি। তো যাই হোক, কালকে নিয়ে নেবো আমরা। দারুণ।